তোকে আমি এমনি এমনি মীর জাফরের বংশধর বলি বেয়াদব? কেবল একটু বউয়ের কাছাকাছি গিয়েছিলাম, যেতে দিলি না আমাকে। টেনে হিচড়ে বউয়ের থেকে দূরে সরালি, সাথে সাথে বউটাকেও একটা আছাড় মারলি। আরুষ ভ্যাবাচাকা খেয়ে গেল তুর্যের কথায়। সে আবার কি করলো? প্রথমত এই বিকালের সময় যে তুর্য নামক প্রাণী তার বউয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে, এটা পৃথিবীর কে বুঝবে? দ্বিতীয়ত সে কখন পৃথাকে আছাড় মারলো? সে তো দরজার সম্মুখে দাঁড়ানো, ভিতরে গেলেই না তুর্যের বউকে আছাড় মারবে। আরুষ তাকালো তুর্যের পানে, বোকা বোকা কণ্ঠে বলল, আমি কখন ম্যামকে আসার মারলাম স্যার? তুর্য বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে, তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই শুধু আমার বউকে আছাড় মারিসনি আহাম্মক, সাথে আমার আবেগটাকেও আছাড় মেরে আহত করে দিয়েছিস। আর একটু হলেই বউটাকে বুকে নিতাম, নিতে দিলি না। থামলো তুর্য, আবারও বলল, তোর কলিজা আমি ভাজা ভাজা করব বেয়াদব। তোর সাথে আমি এক জঙ্গি নারীর বিয়ে দেব, তারপর তোর বউসহ তোর পেটে বোমা বেঁধে ছাদে ঝুলিয়ে রাখবো। বরাবরের মতো তুর্যের কথায় কোনো তাল ঠিক পেল না। আর শুধুমাত্র মস্তিষ্কে হানা দিল দুটো কথা। প্রথমত জঙ্গি নারীর সাথে বিয়ে, আর দ্বিতীয়ত বউসহ পেটে বোমা বেঁধে ছাদে ঝুলিয়ে রাখার বিষয়টা। এই তুর্য নামক ভয়ানক প্রাণীর দ্বারা সব সম্ভব। পেটে বোমা বেঁধে রাখা কেন, বোমা পেট কেটে ভেতরে ঢুকিয়ে দিতেও পারবে। আরও সে মুখশ্রী চুপসে গেল, কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার আমি আর কখনো আপনার আবেগ ধরে আসার মারবো না। তবু আমাকে এই জঙ্গি ফঙ্গির সাথে বিয়ে দিবেন না, ওরা খুব ভয়ানক হয়। তুর্য এবার একটু দমলো, তবে ভারী কণ্ঠে বলল, তা আমি পরে দেখে নেব। তবে আমার বউয়ের থেকে আলাদা করার জন্য তোকে যে আমি ছাড়া দেব না সে বিষয়ে নিশ্চিত থাক। যাই হোক, এই অসময়ে এসে আমার আবেগসহ বউটাকে আছড়া আছড়ি কেন করলি সেটা বল। আরুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তুর্য একটু তো স্বাভাবিক পর্যায়ে এসেছে। নয়তো ভেবেছিল আজ এই মুহূর্তেই না এই লোক ওকে মাটির মধ্যেই গেড়ে টেনে দেয়। আরুষ একটু কেশে গলা পরিষ্কার করলো, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, স্যার শাহিন মির্জার লোকেরা ঝামেলা করছে আবার। আমরা রাজশাহী থেকে ঢাকায় ফিরছি শুনেই আবার ঢাকায় চলে এসেছে। তুর্য মুখ বাঁকালো, কটমট করে বলল, তা তো আসবেই। ও বেটা শাহিন মির্জা তো আগেই নিজের বউকে মেরেছে, এখন নিজের বউয়ের কাছে যেতে পারছে না, বউয়ের থেকে আদর সোহাগ কিছু পাচ্ছে না, তাই আমাকেও পেতে দিতে চাইছে না। থামলো তুর্য, হতাশ কণ্ঠে বলল, সবই হিংসে আরু, সবই হিংসে। আরুষ মনে মনে বিরক্ত হলো ভীষণ। এমন একটা জটিল বিষয় নিয়ে তুর্যের এত হেয়ালি আসছে কোথা থেকে? লোকটা কি জানে না সে আগুন নিয়ে খেলছে? একটু পান থেকে চুন খসলেই বিপদ। নিজের মনের বিরক্তির বনে চেপে আরুষ বলল, কিন্তু আমরা এখন কি করব স্যার? তুর্য তেমন ভাবলো না বিষয়টা নিয়ে, গাছড়া ভাব নিয়ে বলল, সবগুলোকে তুলে আমার আস্তানায় বেঁধে রাখ, আমি রাতে বউকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসব। আরুষ মনে মনে ভেঙচি কাটলো তুর্যের কথায়, বিড়বিড়িয়ে বলল। বউ দেয় না পাত্তা, তাকে আবার ঘুম পাড়িয়ে আসবে। তুর্য ঠিক শুনলো না আরুষের নিচু কণ্ঠে বলা কথাগুলো, তাই আবারও সে জিজ্ঞেস করলো। কিছু বললি তুই? আরুষ থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, কই কিছু না তো, এখন আসছি আমি। কথাটা বলেই তড়িৎ বেগে প্রস্থান করলো আরুষ। সে কি বলেছে, একবার যদি কোনোভাবে এই লোক শুনে ফেলে, তাহলে কিসের জঙ্গি বউ আর কিসের বোমা হামলা, এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। তার থেকে জান নিয়ে পালানো শ্রেয়। রাত গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বাইরে শুধু শোনা যাচ্ছে নিশাচর প্রাণীদের হাঁকডাক। তুর্য কেবলই বাড়ি ফিরেছে নিজের কাজ শেষে। বউকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যাওয়ার কথা থাকলেও যেতে হয়েছিল তাকে তাড়াতাড়ি। ওদিকে একটু বেশিই গোলমাল বেঁধে গিয়েছিল। আরুষ আর শাহিন মির্জার লোকদের তুলতে গিয়ে মারামারিতে আবদ্ধ হয়েছিল। সেই মারামারি থামাতেই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হয়েছিল তাকে। তুর্য নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে ঢুকলো বাড়িতে। চারিদিক তাকিয়ে দেখলো পুরো বাড়ি নীরবতায় ছেয়ে রয়েছে। বাড়ির কোনো ঘরেও আলো জ্বলছে না তেমন, শুধুমাত্র বসার কক্ষে টিমটিমে ড্রিম লাইটের অস্তিত্ব রয়েছে। হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তাহলে কি পৃথাও কি ঘুমিয়ে পড়েছে? হয়তো ঘুমিয়েছে। রাত প্রায় 2টা, এতক্ষণ তো জেগে থাকার কথা নয়। ভাবতে ভাবতে নিজেদের কক্ষে দরজা খুলে ভেতরে ঢুকলো তুর্য। বিছানার পানে তাকিয়ে দেখলো পৃথা গুটিসুটি মেরে ঘুমিয়ে রয়েছে। তুর্য ওষ্ঠ প্রসারিত করে হাসলো, ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে। হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল বউয়ের গাল। অতঃপর একটু ঝুঁকে মেয়েটার ললাটে চুম্বন করে আবারও উঠে দাঁড়ালো। পাশ ফিরে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে চোখ পড়লো বিছানার পাশের টেবিলে রাখা ঢাকা দেওয়া খাবারের উপর। তুর্য এগিয়ে গেল সেদিকে। খাবারের উপর থেকে ঢাকনাটা তুললেও দেখলো দুটো প্লেটে খাবার রাখা পরিপাটিভাবে। এর মানে পৃথা খায়নি রাতে। তুর্য তৎক্ষণাৎ কিছু বলল না। একসাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বসলো বিছানায়। আদুরে কণ্ঠে পৃথাকে ডাকলো, বউ, ও বউ।
পৃথার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। মেয়েটা গভীর ঘুমে নিমজ্জিত। ভারী নিঃশ্বাস পড়ছে তার। এই পর্যায়ে তুর্য একটু গলার স্বর বাড়ালো, জোরে ডেকে বলল, ওঠো, তাড়াতাড়ি খেয়ে নেবে। পৃথা নড়ে চড়ে উঠল একটু। ঘুমের মধ্যেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল সে। ঘুম ঘুম কণ্ঠে বলল, খাবো না আমি, আপনি খেয়ে নিন। তুর্যের হৃদয় কম্পিত হলো মেয়েটার কণ্ঠস্বরে। এই ঘুম জড়ানো কণ্ঠ নাকি নেশা বান। হৃদস্পন্দন বাড়লেও তুর্যের তবু নিজেকে সামলে নিল সে। আলতোভাবে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তোমার। ওঠো তাড়াতাড়ি। পৃথা উঠল না। একটু নড়ে চড়ে উঠে পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। টেবিল থেকে প্লেট হাতে নিয়ে ভাত মাখতে মাখতে ডাকলো পৃথাকে। কিঞ্চিত শক্ত কণ্ঠে বলল, তুমি উঠবে নাকি আমি জোর করে উঠিয়ে বসিয়ে দেব? পৃথা বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো আবার। ঘুমের ঘড়ি উঠে বসলো বিছানায়, চোখ বন্ধ রেখে বলল, সমস্যা কি, এত ডাকছেন কেন? বলছি তো খাবো না, আপনি খেয়ে নিন, খেয়ে ঘুমান আপনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলি আবারও মেয়েটা শুয়ে পড়তে নিল বিছানায়। তুর্য এক হাত বাড়িয়ে আটকে দিল পৃথাকে। শাসনের সুরে বলল, না খেয়ে একদম শুবে না তুমি। পৃথা আর বলল না কিছু। এতক্ষণে এটুকু সে বেশ ভালোভাবে বুঝেছে যে সে না খেলে তুর্য ঘুমাতে দিবে না। তার থেকে বরং খেয়ে ঘুমানোই ভালো। ঝামেলা থাকবে না কোনো। তুর্য ততক্ষণে ভাত মেখে হাতে লোকমা নিয়ে ধরল পৃথার মুখের সম্মুখে। মেয়েটাও কোনো বিরক্তি না করেই খেয়ে নিল কয়েক লোকমা। অতঃপর ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। বিরক্তি ভরা কণ্ঠে বলল, ব্যাস আর খাবো না, এখন ঘুমোতে দিন আমায়। তুর্য খাওয়া নিয়ে আর জোরাজুরি করলো না। অল্প খেলেও তো খেয়েছে তো। টেবিল থেকে এক গ্লাস পানি তুলে সে আবারও ডাকলো পৃথাকে। বলল, পানি খেয়ে ঘুমাও বউ। পৃথা আচ্ছল হয়ে বসলো। স্বামীর হাত থেকে এইটুখানি পানি পান করে আবারও শুয়ে পড়ল। তুর্য হাসলো ওষ্ঠ প্রসারিত করে। বউটা তার ভীষণ ঘুম কাতুরে। এতক্ষণ যদি তাকে নিয়ে কেউ এভাবে টানাটানি করতো, ঘুম সে প্রথম দিকেই উবে যেত। তুর্য আবারও হাসলো। হাত বাড়িয়ে মুছে দিল পৃথার মুখ। অতঃপর নিজেও খেতে শুরু করলো ওই প্লেট থেকেই। খানিক সময় নিয়ে নিজের খাওয়া শেষ করলো তুর্য। খাবার প্লেটগুলো গুছিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়লো বিছানায় পৃথার পাশে। আজ তাদের মধ্যে কোলবালিশ নেই কেন? থাকবে কোথা থেকে? সে কোলবালিশ তো তুর্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে সকালের অগোচরে বাইরে ফেলে দিয়ে গিয়েছিল। কিন্তু এখন কেন যেন তার মনে হচ্ছে কোলবালিশটা থাকলেই ভালো হতো। তুর্য ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। ভিতরে ভিতরে তার পুরুষালী সত্তা নড়ে চড়ে উঠছে একটু একটু করে। একজন বিবাহিত পুরুষ মানুষ বউকে নিয়ে এক বিছানায় খুব কাছাকাছি শুয়ে আছে। এমন পরিস্থিতিতেও কি পুরুষালী অনুভূতিগুলো হানা দিবে না? অবশ্যই দিবে। তুর্যেরও দিয়েছে। যদিও একটু সামান্য কোলবালিশ কখনো তার পুরুষালী সত্তাকে বেঁধে রাখতে পারতো না। কিন্তু মনকে তো বুঝ দিতে পারতো। এটা বলে যে বউ তাদের মধ্যে প্রাচীর তুলে দিয়েছে। এই প্রাচীরের ওপাশে যাওয়া তার বারণ। তুর্যের ভাবনা চিন্তার মধ্যেই পৃথক ঘুমের করে এগিয়ে এলো তার পানে। নিজের এক হাত দ্বারায় জড়িয়ে ধরল তুর্যের বেকুব শরীরখানা। শিউরে উঠল ছেলেটা। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল মুহূর্তে। এমনি এতক্ষণ নিজের ভিতরকার পুরুষালী সত্তার অনুভূতিতে অসহায় ছিল সে। এর মধ্যে আবার বইয়ের স্পর্শ। পৃথার শরীরটা একদম লেগে আছে তুর্যের শরীরের সাথে। মেয়েটার প্রতিটি ভারী নিঃশ্বাস জাগিয়ে তুলছে তুর্যের শরীরের লোমকূপগুলো। কি একটা অবস্থা! তুর্যের দম যেন বন্ধ হয়ে আসতে চাইছে। জাপটে ধরতে ইচ্ছে করছে পৃথার নরম দেহটা। মেয়েটার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে নিজের স্পর্শ এঁকে দিতে ইচ্ছে করছে। তুর্য যেন একটু বেশি বেকুব হয়ে পড়লো আজ। নিজেকে আর সংযত রাখতে কষ্ট হচ্ছে ভীষণ। কিন্তু করার যে কিছুই নেই। তাকে নিজেকে সংযত রাখতেই হবে। এই মুহূর্তে অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে পৃথার সাথে জোর জবরদস্তি করলে তাদের সম্পর্কে অবনতি বই উন্নতি হবে না। মেয়েটার মানে তুর্যর সম্পর্ক বাজে ধারণার সৃষ্টি হবে। আজকে এক রাতের জন্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে হয়তো পরে দেখা যাবে কখনো তাকে মেনেই নিতে পারলো না পৃথা। তপ্ত নিঃশ্বাস ফেললো তুর্য। নিজের শরীর থেকে পৃথার হাতটা সরিয়ে দিয়ে খুব সাবধানে নেমে পড়লো বিছানা থেকে। নিঃশব্দে গিয়ে দাঁড়ালো বারান্দায়। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো। কিন্তু পৃথাকে ছেড়ে এখানেও ভালো লাগছে না। মানসিক শান্তি পাচ্ছে না। নিজেকে অসহায় লাগছে খুব। এত বছর এত অপেক্ষার পর পৃথাকে কাছে পেয়েও দূরে থাকতে ইচ্ছে হচ্ছে না। কি এক যন্ত্রণার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে তুর্য। না পারছে সইতে আর না পারছে মুখ ফুটে বলতে। তুর্য বারান্দাও থাকতে বলল না। অল্প সময়ের মধ্যে আবারও বিছানায় চলে এলো। শুয়ে পড়ল পৃথার পাশে। মেয়েটার পানে মুখ ফিরিয়ে অসহায় কণ্ঠে বলল, এত কেন পোড়াচ্ছ আমাকে বউ? ওই 7 বছরের জন্য? যে 7টা বছরে তোমার কোনো অনুভূতিই ছিল না। ওই 7 বছর তো তোমার কোনো কষ্টও হয়নি, কারণ তুমি জানতেই না আমাদের বিয়ের কথা। জেনেছো মাত্র কয়েকদিন আগে। সেই কয়েকদিন আগে জেনে দীর্ঘ 7 বছরের জন্য অভিমান করে বসলে। অথচ আমি তো পুরো 7টা বছরই তোমার জন্য ছটফটিয়ে কাটিয়েছি। নিজের সাথে নিজে যুদ্ধ করেছি। তোমাকে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনেছি, কিন্তু শেষ অবধি কেউ আমাকে বুঝলো না। এমনকি তুমিও বুঝলে না।
আমাকে তোমরা কেন বুঝলে না বউ? উপাস থেকে উত্তর এলো না কোনো। আসবে কিভাবে? পৃথা তো ঘুমাচ্ছে, গভীর ঘুমে নিমজ্জিত সে। তুর্যের বলা কোনো কথাই তো কর্ণে পৌঁছায়নি তার। আচ্ছা, মেয়েটার যদি এই মধ্যরাতে তুর্যের এই কাতর কণ্ঠের বাক্যগুলো শুনতো, তারপরও কি অভিমান নিয়ে বসে থাকতে পারতো? হয়তো পারতো, আবার হয়তো পারতো না। তবে তো নিঃশ্বাস ফেলল তুর্য। একটু এগিয়ে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। হৃদয়ে স্থান পাওয়া অনুভূতিদের সাথে হাজারটা যুদ্ধে লড়াই করতে করতেই দু চোখ বন্ধ করল ছেলেটা। সকালের আলো ফুটেছে চারদিকে, সূর্যটা ধীরে ধীরে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দিতে শুরু করেছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটাও ধীরে ধীরে তার ব্যস্তময় যে পরিচিত রূপে ফিরে এসেছে। চারদিকের কোলাহল ধরনীতে ঘুমটা ভেঙে গেল বৃথার। একটু নড়েচড়ে উঠতে নিজেকে আবিষ্কার করলো কারো শক্তপোক্ত পুরুষালী বাহুবন্ধনে। পিটপিট করে চোখ খুলল বৃথা। চোখের সম্মুখে দেখতে পেল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। ছেলেটা কেমন আষ্টে পৃষ্ঠা থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে। মুহূর্তে দু চোখ থেকে পুরোপুরিভাবে ঘুম উধাও হয়ে গেল মেয়েটা। ছিটকে দূরে সরে গেল পৃথা। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমার এত কাছে কেন, হ্যাঁ? আর কোন সাহস আমার জড়িয়ে ধরেছেন, ব্রিটিশ অসভ্য পুরুষ কোথাকার? পৃথার আকস্মিক ধাক্কায় হকচকে উঠল তুর্য। হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসল সে। কিন্তু পরক্ষণই সকাল সকাল নিজের বউয়ের মুখে থেকে এমন ঝাঁঝালো বাক্য কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো। সারা রাত কতটা যন্ত্রণায় সে কাটিয়েছে, তবুও কোনো প্রকার জোর করেনি বউকে। উল্টো নিজেকে নিয়ন্ত্রণ করেছে। অথচ সকাল সকাল কিনা সেই বউ একটু জড়িয়ে ধরার জন্য চোটপাট দেখাচ্ছে। বিরক্তিতে নাক মুখ কুচকাল তুর্য। অতঃপর বলল, আমি জড়িয়ে ধরিনি, বরং তুমি জড়িয়ে ধরেছ। তাকিয়ে দেখো, আমি আমার স্থানেই আছি। উল্টো তুমি তোমার স্থান থেকে সরে এসেছো। সে গাড়ির মতো যুক্তি। পৃথার এবার সন্দেহ হলো, বরাবরই কি সে নিজের স্থান ছেড়ে তুর্যের নিকটে যায়? পৃথার সন্ধিহান সুরে প্রশ্ন করলো। প্রতিবার আমি আমার নিজের স্থান থেকে সরে আপনার কাছে যাই নাকি? এর মধ্যে অন্য কোনো কারণ আছে, হ্যাঁ? তুর্য অপ্রস্তুত হলো পৃথার কথায়। মেয়েটা কোনোভাবে ধরে ফেললো না তো তার কারসাজি? এলোমেলো দৃষ্টি ফেললো তুর্য। আমতা আমতা করে বলল। এর মধ্যে আবার অন্য কি কারণ থাকবে? থামলো তুর্য। বিছানা থেকে চট করে উঠে দাঁড়ানো সে। তাড়াহুড়ো করে বলল, আমার পেটে চাপ দিয়েছে ভীষণ, ওয়াশরুমে যেতে হবে। কথাটা বলে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকলো তুর্য। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো। ধারালো দৃষ্টিতে সে চেয়ে রইল তুর্যের চলে যাওয়ার পানে। পৃথা ফ্রেশ হয়ে কক্ষ থেকে বেরিয়েছে অনেক আগে। ইতিমধ্যে সকলের সাথে খাবার টেবিলেও বসে পড়েছে সে। তুর্য কিছু সময়ের মধ্যেই একদম শুটবুট পরে বেরিয়ে এলো কক্ষ থেকে। গলা বাড়িয়ে বলল, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে অনেক। তাহমিনা বেগম সাথে সাথেই কপালে ভাঁজ ফেললেন। তিনিও গলা বাড়িয়ে বললেন। খেয়ে তারপর যেদিকে খুশি যা। তুর্য হন্তদন্ত হয়ে খাবার টেবিলের কাছে এলো। পৃথার প্লেট থেকে একটা শুকনো পাউরুটি তুলে মুখে পড়ল। চিবুতে চিবুতে বলল, এখন আসছি। তাহমিনা বেগম আর কিছু বলবেন তার আগে তুর্য পা বাড়ালো সম্মুখপানে। দরজা পর্যন্ত গিয়ে আবারও কি মনে করে তাড়াহুড়ো করে ফিরে এলো খাবার টেবিলের নিকট। একবার সবার দৃষ্টি বুলিয়ে একটু ঝুঁকে গেল পৃথার পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে বউ, নিজের যত্ন নিবে। আমার আজ ফিরতে একটু দেরি হবে। কথাটা শেষ করেই পরপরই আবারও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তুর্য। পৃথা অবাক চোখে চেয়ে রইল স্বামীর চলে যাওয়ার পানে। তুর্যের একটু আগের বলা কথাগুলো কেমন যেন একরাশ ভালো লাগার সৃষ্টি করলো তার হৃদয়ে। তাদের বৈবাহিক জীবনে একসাথে থাকা কেবল মাত্র 2 দিন। স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি এখনও। সে ভালো কোনো ব্যবহারও করেনি তুর্যের সাথে, অথচ ছেলেটা তার কতটা যত্ন নিচ্ছে। গতকাল রাতে তুলে খাইয়ে দেওয়া, এখন আবার অতটা আদরের ভঙ্গিতে তার থেকে বিদায় নেওয়া। একটা মানুষকে ঠিক কতটা গুরুত্ব দিলে তার থেকে অবহেলা পেয়েও তার যত্ন নেওয়া যায়, সেটাই ভাবছে পৃথা। দুপুরে বাড়ি ফেরা হয়নি তুর্যের, তাই রাতে কাজ শেষ করে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা নেমেছে সে। পৃথার সাথে সারাদিন কথা হয়নি একটু। একটা বাড়ির জন্য মেয়েটার ওই সুমিষ্ট কণ্ঠস্বরটা শোনা হয়নি। এইটুকু মাত্র সময়, এর মধ্যে তুর্যের মনে হচ্ছে যেন কত শত বছর ধরে পৃথার কণ্ঠ শুনছে না সে, দেখছে না মেয়েটার মায়াবী মুখখানা। ছটফট করছে তার হৃদয়টা। একটু কল করে যে মেয়েটার সাথে কথা বলবে তারও তো উপায় নেই। মোবাইলই তো আনেনি নেই পৃথার। যদিও সে চাইলেই বাড়ির অন্য কারো নাম্বারে কল করে পিতার সাথে কথা বলতে চাইতে পারতো, কিন্তু এদের তো বিশ্বাস নেই কোনো। সব বিশ্বাসঘাতক এবং ঘোষটি বেগমের বংশধর। হতে পারে সে কল করলে এরা পৃথার সাথে কথা বলতে তো দিবেই না, উল্টো এই কথা বলা ওই কথা বলা নিয়ে নাজেহাল করে ছাড়বে তাকে। তাই আর কারো নাম্বারে কল করেনি তুর্য। রাত বেশি নয়, ঘড়ির কাঁটায় টিকটিক করে ধরিয়ে তুলে জানান দিচ্ছে রাত কেবল 8টা। তুর্য আজকের মতো নিজের সকল কাজের অবসান ঘটিয়ে বাড়িতে ঢুকলো। বসার কক্ষ পর্যন্ত আসতেই শব্দ পেল হই হুল্লোড়ে। বাড়ির ছোট বড় সকলেই আড্ডা মিলিয়েছে এই কক্ষে। পৃথাও আছে এদের সাথে, বসে রয়েছে সোফায়। তারেক আর ইরা তার পাশে বসে কি যেন বলছে আর সে হেসেই লুটুপটি খাচ্ছে। তুর্যের দৃষ্টি শীতল হলো, প্রশান্তিতে ছেয়ে গেল তার হৃদয়। এই মেয়েটার মুখের একটু হাসি তাকে কতটা শান্তি দেয় তা কি সে জানে? হয়তো জানে না। তুর্য মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল পৃথার হাসি মুখটার পানে।
সকলে আড্ডায় এতটাই মশগুল যে এখনো তাকে খেয়ালই করেনি কেউ। কিঞ্চিত সময় অতিবাহিত হলো, হঠাৎ তুর্যের মেজাজি কুলসুমা বেগমের নজর গেল দরজার পানে। চোখে পড়ল তুর্যকে। মহিলা খানিকটা চমকালেন, অবাক কণ্ঠে বললেন, আরে তুর্য, কখন এসেছিস? আর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কুলসুম বেগমের কথায় হুঁশ ফিরল সবার। চমকে উঠে তাকালো তুর্যের পানে। কুলসুম বেগম উঠে দাঁড়ালেন, ব্যস্ত ভঙ্গিতে বললেন, দুপুর গড়িয়ে রাতে ফিরেছিস, খাওয়া দাওয়া ঠিক মতন হয়েছে তো? তুই ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি খেতে দিচ্ছি। তুর্য হাসলো কুলসুম বেগমের তাড়াহুড়ো দেখে, অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ব্যস্ত হবেন না মেজো চাচি, আমি দুপুরে খেয়েছি, এরপর রাতের খাবারটা আপনাদের সাথেই খাবো। কণ্ঠে তোলা ধ্বনিগুলো সমাপ্তি ঘটিয়ে তুর্য আহার দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল নিজের কক্ষে। সারাদিনের দৌড়ঝাঁপে শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভীষণ। এই মুহূর্তে একটু গোসল না করলেই নয়। তুর্য দেরি করলো না, কক্ষে ঢুকে আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। বেশ কিছুটা সময় নিয়ে গোসল সেরে সে বেরিয়ে এলো বাইরে। গলায় ঝোলানো তোয়ালে দ্বারা মাথা মুছতে মুছতে তাকালো কক্ষের আনাচে কানাচে। ভ্রু কুঁচকিল তুর্যে। পৃথা এখনো আসেনি এ কক্ষে। তুর্য ভেবেছিল তাকে দেখিয়ে পৃথা এখানে আসবে, আর যদি নাও আসতে চায় তবে বাড়ির লোকেরা জোর করে পাঠিয়ে দিবে। কিন্তু তারা তো করেনি। তুর্য দাঁতে দাঁত চাপলো, বিরক্তি দিয়ে বলল, বিশ্বাসঘাতকদের দল সব। এরা না আমি সেদিন বিয়ের আসরে ত্যাগ করার পর আমার বউকে ধরে রাখতে পেরেছে, আর না এখন ঘরে পাঠাচ্ছে। তুর্য আরও কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার আগমনে, কিন্তু সে আসলো না। না, এই বাড়ির লোকগুলো তাকে আর ভালো হতে দিল না। তার চরিত্র থেকে নির্লজ্জ শব্দটা উৎখাত করতে দিল না তারা। তপ্ত নিঃশ্বাস ফেললো তুর্য, অধৈর্য কণ্ঠে বলল, পৃথা, এই পৃথা, রুমে আসো তাড়াতাড়ি। তুর্যের জোরালো কণ্ঠের হাঁক ডাক শুনল বসার কক্ষে আড্ডায় নিয়োজিত সবাই। পৃথা লজ্জা পেল খুব, আর চোখে তাকালো সবার পানে। সবাই কেমন ঠোঁট টিপে হাসছে তার উপর। আর এই লোকটাকে বলে হারিয়ে যায়। দেখে গেল এখানে ছোট বড় এতগুলো মানুষ, তারপর এভাবে ঘরে না ডাকলেই কি হতো না? ইরা নিজের কোনোই দিয়ে গুঁতো মারল পৃথার পেটে, রসিকতা করে বলল, আমার ভাইয়ের কথা দেখছি ভালোই পাগল করছো ভাবি, বাড়িতে ফিরে বউকে চোখে হারাচ্ছে। পৃথা লজ্জা পাইল খুব, লাজে মাখা নুইয়ে বলল সাথে সাথে। কুলসুম বেগম দেখলেন মেয়েটাকে, ঠোঁট টিপে হেসে বললেন, এখনো বসে আছো কেন মেয়ে? যাও গিয়ে দেখো তোমার স্বামী তোমাকে ডেকে ডেকে আমাদের কানের পোকা মারছে কেন। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল। এরা কি লজ্জাটাই না দিচ্ছে তাকে? এখানে থাকলে তো আরো লজ্জা দিবে। তার থেকে পৃথার এখান থেকে চলে যাওয়াই ভালো হয়তো। মেয়েটা হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। লজ্জানো ভঙ্গিতে সম্মুখে পা বাড়াতেই সাথী বেগম একটা গ্লাস হাতে এসে দাঁড়ালেন পৃথার নিকটে। মেয়েটার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, ঠান্ডা শরবত। সারাদিন পর ছেলেটা বাড়ি ফিরেছে, শরীরটা নিশ্চয়ই ক্লান্ত, এটা খেলে একটু ভালো লাগবে। পৃথা বিরক্তি করলো না, হালকা করে মাথা ঝুঁকিয়ে শরবতের গ্লাসটা হাতে নিয়ে গেল কক্ষের পানে। কিন্তু কক্ষে ঢুকিয়ে নিজের ভুল বদলালো পৃথা। চড়া গলায় দুর্যোগে বলল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? আজব, কি হয়েছে? দুর্য ঠোঁট উল্টালো, বাচ্চাদের মতো বলল, তোমাকে ভীষণ মিস করছিলাম তো, একদম চাতক পাখির ন্যায়। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো দুর্যের পানে, তবে উত্তর দিল না কোনো। এই লোকের কথায় উত্তর দেওয়া মানে আরেকটা অসভ্য মার্কে কথা বলার সুযোগ করে দেওয়া। পৃথা নিজে হাতে ধরে থাকা শরবতের গ্লাসটা এগিয়ে দিল দুর্যের পানে, স্বাভাবিক কণ্ঠে বলল, ছোট চাচি ঠান্ডা শরবত পাঠিয়েছেন, খেয়ে নিন তাড়াতাড়ি। দুর্য হাত বাড়িয়ে পৃথার হাত থেকে নিল শরবতের গ্লাসটা। এক চুমুকে গ্লাস পুরো খালি করে রাখলো পাশের টেবিলে। অতঃপর বিছানার উপর থেকে একটা মোবাইলের বাক্স তুলে এনে বাড়িয়ে দিল পৃথার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, এটা তোমার। পৃথার চোখ দুটো চকচক করে উঠল। ছৌ মেরে সে মোবাইলটা নিল দুর্যের হাত থেকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? দুর্য হাসলো, অভয় দিয়ে বলল, একদম 3 সত্যি। পৃথার আনন্দ আর দেখে কে। সে মোবাইলটা নিয়ে উৎফুল্ল হয়ে বসলো বিছানায়। বাক্স খুলে বের করলো মোবাইলটা, বেশ দামিও মনে হচ্ছে। পৃথা উল্টে পাল্টে দেখতে শুরু করলো মোবাইলটা। দুর্য নিঃশব্দে বসলো তার পাশে, হুট করেই বলল, পরিবারের সাথে কথা বলবে? পৃথার হৃদয় ভারী হলো, ওষ্ঠে স্থান পাওয়া হাসটা উবে গেল মুহূর্তে। ভীষণভাবে মনে পড়লো বাবা মা এবং ভাইদের কথা। তারা কেমন আছে এখন? তার কথা কি মনে করছে? পৃথার ভীষণ ইচ্ছে করলো বাবা মা এবং ভাইদের সাথে কথা বলতে, কিন্তু তার অভিমানীরা তাকে বেঁধে রেখেছে। কিভাবে পারলো তার পরিবার তার সাথে এত বড় একটা অন্যায় করতে? একটু ভাবলো না তার কথা? তাদের কাছে মেয়ের থেকে বন্ধুত্বের সম্পর্ক রক্ষাটা কি খুব বেশি বড় হয়ে গিয়েছিল? পৃথার চোখ মুখ শক্ত হয়ে উঠল, শক্ত কণ্ঠেই বলল, না, এখনো অভিমান করে আছো পরিবারের উপর? আমার কারো উপর কোনো অভিমান নেই। তুর্য একটু গা ঘেসে বসলো। পৃথা নমনীয় কণ্ঠে বলল, পরিবার যতই ভুল করুক না কেন, তারা তোমার পরিবার পৃথা। তারা তোমাকে লালন পালন করে বড় করেছে,
তারা যদি না থাকতো কখনোই তুমি এত সুন্দর একটা জীবন পেতে না। হ্যাঁ, মানছি তাদের একটা ভুল হয়েছে, কিন্তু তাই বলে তুমি পরিবারের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে? জন্ম থেকে এই 17টা বছর তুমি কিন্তু তাদের কাছেই ছিলে পৃথা। এই 17 বছরে কি তুমি তাদের সাথে কোনো ভুল করনি? অবশ্যই করেছো, কিন্তু তারা কি সেই ভুলের জন্য তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? তোমাকে কি পরিবার থেকে বিতাড়িত করেছে? করেনি, বরং তোমাকে মাফ করে ভালোবেসে পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে। থামলো তুর্য, আবারও বলল, শুনেছি প্রসবকালীন সময় একজন মা শরীরের 20টি হাড় ভাঙার সমান ব্যথা সহ্য করেন, যা পৃথিবীর সবচেয়ে কষ্টকর ব্যথাগুলোর একটি। প্রসব ব্যথার সঙ্গে আর কোনো ব্যথার তুলনা হয় না। সেই ব্যথা সহ্য করে তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে জীবন দিয়েছে। অথচ আজ তোমার জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছো। হ্যাঁ, আমি তারপরে মানছি তাদের ভুল আছে, অন্যায় আছে। সমাজের আইন বা মানবাধিকারের মতে তারা তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তবু হয়ে গেছে একটা ভুল, তাই বলে তুমি তো একদম পরিবার ছেড়ে দিতে পারো না। তাদের একটা অন্যায়ের জন্য তোমার প্রতি তাদের সারা জীবনের অবদান ভুলে যেতে পারো না। পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথাগুলো, নিজের ভুলগুলো বুঝতে পারল। সত্যি তো, অভিমানের বশে পরিবার ছেড়ে দিতে পারে না সে, অথচ পৃথা পরিবার ছেড়েই এখানে এসেছে। মেয়েটার চোখের সম্মুখে ধীরে ধীরে ভেসে উঠল, শুরু করলো পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো, হাসি কান্না মিলে কত মুহূর্ত, বাবার কাঁধে চড়া, ভাইয়ের সাথে দুষ্টুমি, মায়ের আঁচল ধরে ঘোরা। এই তো সেদিনও বাবা কি যত্ন করে ভাত খাইয়ে দিল তাকে, অথচ আজ তারা কোথায়? আঁকি বলল ভারী হলো পৃথা, হুট করে হু হু করে কেঁদে উঠল মেয়েটা। তুর্য নিজের এক হাত বাড়িয়ে পৃথাকে আগলে নিল নিজ বক্ষের সাথে, সান্ত্বনা দিয়ে বলল, কান্না থামিয়ে বাড়িতে কল করো। পৃথা কান্না থামালো, তুর্যের বুক থেকে উঠে সোজা হয়ে বসলো। মোবাইল ঘেটে পলাশিকদের নাম্বারটা তুললো স্ক্রিনে, অতঃপর নিজের নতুন মোবাইল থেকে প্রথম কলটা সে তার বাবা কি করলো। একটু সময় রিং হতেই কলটা ধরলেন পলাশিকদার, ভারী কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? পৃথার গলা ধরে এলো, মনে হচ্ছে যেন কত বছর পর সেতে বাবার কণ্ঠস্বর শুনছে। যে বাবাকে চোখে হারাতো সে, সেই বাবার সাথে গোটা 2টা দিন কথা হয়নি তার। অনেক কষ্টে নিজের কান্না দমন করলো পৃথা, অস্পষ্ট কণ্ঠে বলল, বাবা। চমকে উঠলেন পলাশ শিকদার, আঁকিতে ভরে উঠল পৌর লোকটা। পৃথা কল করেছে তাকে, অবশেষে তাহলে মেয়ের অভিমান ভেঙেছে। পলাশ শিকদার সামলে নিলেন নিজেকে, নমনীয় কণ্ঠে বললেন, অবশেষে তাহলে আমার মেয়েটার মনে পড়লো আমাদের কথা। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো বাবা? আর মা ভাইয়া ওরা কেমন আছে? পলাশ শিকদার উত্তর দিবেন তার আগে শোনা গেল সুফিয়া বেগমের কণ্ঠস্বর। উনি পাশেই ছিলেন স্বামী, মেয়ে কল করেছে শুনে তার আর ধরে রাখতে পারেননি নিজেকে। এক প্রকার পলাশ শিকদারের থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে ধরল নিজের কানে, ভেজা কণ্ঠে বলল, কেমন আছিস মা? কেন আমাদের এভাবে ছেড়ে চলে গেলি? এত অভিমান তোর? পৃথা কানে মোবাইল নিয়ে তাকালো তুর্যের পানে, অপরাধীর কণ্ঠে মাকে বলল, সরি মা। ব্যাস শুরু হয়ে গেল দুই মা মেয়ের কথোপকথন। এখানে আর কারো স্থান নেই, খুঁটিনাটি পানি খাওয়া থেকে ও ওয়াশরুম সব কিছুর বর্ণনায় নামলো তারা। তুর্য হতাশ হলো, কোথায় সারাদিনের কাজ ছেড়ে এসে এই দুই দণ্ড বউয়ের সাথে কথা বলবে? হোক ঝগড়া, তা না, বউ এখন তার শাশুড়ির সাথে কথা বলতে ব্যস্ত। কেন যে এই সময়ে এসে এসে পরিবারের সাথে কথা বলার কথা তুললো কে জানে। কাল কাজে বের হওয়ার আগে বলে যেত কথা বলতে, সেও কাজে থাকতো আর পৃথা পরিবারের সাথে কথা বলতো। তা না, এখনই শুরু করেছে। ওই যে কথায় আছে না, চোর পারলে বুদ্ধি পারে, তুর্যের এখন বুদ্ধি বেড়েছে, তবে এই বুদ্ধিতে লাভ নেই কোনো। সময় প্রবাহমান, সে বয়ে চলেছে নিজের গতিতে। এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। যদিও এই কয়েকদিনে তুর্য আর পৃথার সম্পর্কে উন্নতি হয়নি তেমন। তুর্য নিজের কাজের জন্য দিনের বেশিরভাগ সময় বাইরে ছিল, শুধুমাত্র রাতে এসেছে, তাও পৃথার ঘুমানোর পর। মাঝে মাঝে পৃথা খেয়ে ঘুমালে বিরক্ত করেনি, আর না খেয়ে ঘুমালে তুলে খাইয়ে দিয়েছে। এইটুকুই তাদের সাক্ষাৎ। মোবাইল একটা কিনে দিলেও তুর্যের সময়ের অভাবে দুজনের কথা হয়ে ওঠেনি তেমন। তবে এই সব কিছুর মধ্যে তুর্য একটা ভালো কাজ করেছে, তা হলো পৃথাকে রাজশাহী কলেজ থেকে এখানকার কলেজে ট্রান্সফার করিয়ে এনেছে। এখানকার কলেজে ভর্তি করিয়ে দিয়েছে মেয়েটাকে। পৃথা কলেজে ক্লাস করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এমনি বিয়ে মান অভিমানের সময় চলে গিয়েছে অনেকটা। পড়াশোনা তো অনেক পিছিয়ে পড়েছে, সামনে এইচএসসি। এখনও যদি গাফিলতি করে তবে পরীক্ষায় ফেল করতে হবে নির্ঘাত। এরাও পৃথার কলেজে একই ক্লাসে পড়ে, শুধুমাত্র তাদের বিষয় আলাদা। তাই কলেজে যেতে কিংবা নতুন পরিবেশে মানিয়ে নিতে ততটা অসুবিধা হয় না পৃথার। ক্লাস করে ব্যতীত দুই ননদভাবে সর্বদা একসাথেই সময় কাটিয়েছে।
এরা তার পরিচিত অনেকের সাথেই পরিচয় করিয়ে দিয়েছে পৃথা। সবটা মিলিয়ে নতুন পরিবেশেও সে বেশ ভালোই আছে। তবে ইদানিং তুর্যটা দূরে দূরে থাকছে পৃথা। গভীর রাতে দেখায় পাওয়া যায় না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। এত কি কাজ করে জানা নেই পৃথা। যতদূর জানে সে বাড়ির ব্যবসার কাজেই যুক্ত, কিন্তু ব্যবসার কাজ তো বাড়ির বাবা চাচা ভাইরাও করে। তাদের তো এত চাপ নেই। তারা দুপুরে আসে, আমরা রাতেও তাড়াতাড়ি আসে। তাহলে তুর্যের এত কি কাজ? মাঝে মাঝে তুর্যহীনা ভীষণ মন খারাপ হয় পৃথার। চাপা অভিমান জন্মে হৃদয়ে। কিন্তু যখন রাতে না খেয়ে ঘুমিয়ে যায় আর মাঝরাতে এসে তুর্য তাকে আদুরে কণ্ঠে ডেকে তুলে খাইয়ে দেয়, তখন সব অভিমানের রায় ঝরে পড়ে। তুর্যের ক্লান্ত মুখটার পানে তাকিয়ে ভীষণ মায়া লাগে। তখন হৃদয়টা হাহাকার করে। ভীষণভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, আপনি কি ভীষণ ক্লান্ত? কিন্তু এই প্রশ্নটা আর করতে পারে না পৃথা। নিজের ভিতরকার অস্বস্তিবোধ প্রশ্ন মনেই রয়ে যায়। তবে পৃথা আজ ঘুমায়নি, অপেক্ষা করে রয়েছে তুর্যের আশার। বিছানায় কতগুলো বই খাতা ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যখানে ঘুমে ঢুলুঢুলু হয়ে বসে রয়েছে। অথচ তুর্যের আসার কোনো খবর নেই। পৃথা ঘাড় বাঁকিয়ে দেয়ালে টানানো ঘড়িটার পানে তাকালো একবার। ঘড়ির কাঁটে টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে এখন রাত 12টা। পৃথা অস্থির হলো। বিছানায় ফেলে রাখা মোবাইলটা হাতে তুলে নিল। একবার ভাবলো কল করবে তুর্যকে, কিন্তু পরক্ষণই আবার সিদ্ধান্ত বদলালো। ছেলেটা হয়তো নিজের কাজে ব্যস্ত, বেশ, নয়তো ঠিক বাসায় চলে আসতো। এই কয়দিনে এইটুকু তো সে তুর্যকে চিনেছি। পৃথা অস্থির হৃদয় নিয়ে বই খাতা ছড়ানো ছিটানো বিছানাটায় শুয়ে পড়ল। হতাশ ভঙ্গিতে তাকালো ইট পাথরের গড়া ছাদটার দিকে। ঠিক তখনই খট করে খুলে গেল কক্ষের দরজাটা। পৃথা চমকালো, হুড়মুড়িয়ে উঠে বসলো বিছানায়। দরজার পানে তাকিয়ে দেখা মিলল তুর্যের। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। বিছানা থেকে তড়িঘড়ি করে নামতে নামতে সে বলল, চলে এসেছেন আপনি? তুর্য তাকালো পৃথার পানে। মেয়েটাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে অবাক হলো সে। এতদিনে এত রাত পর্যন্ত তো এই মেয়েকে সে জেগে থাকতে দেখেনি কখনো। তুর্য ভ্রু কুঁচকালো, বিছানার পানে এগিয়ে যেতে যেতে বলল, আজ ঘুমাওনি এখনো? এত রাত অবধি বসে আছো কেন? পৃথা অপ্রস্তুত হলো। আপনার জন্য অপেক্ষা করছিলাম কথাটা বলতে গিয়েও আটকে গেল। কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে তার। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। সত্যিটা চেপে গিয়ে বলল, ঘুম আসছিল না তাই। তুর্য আর ঘাটল না পৃথাকে। বাইরের পোশাক শরীরে জড়ানো অবস্থাতেই শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরপরই জ্বলে উঠল আবার। বাইরের ঘরমাক্ত ধুলোবালিময় পোশাক পরে এভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় লোকটা শুয়ে পড়ল। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পৃথার তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, এ কি, আপনি বাইরের বাসি পোশাকে শুয়ে পড়লেন কেন? উঠুন, ফ্রেশ না হয়ে আসুন তাড়াতাড়ি। তুর্য উঠল না, নাক মুখ কুঁচকে বলল, অনেক ধকল গেছে আজ আমার উপর থেকে, একটু বিশ্রাম নিতে তো দাও। পৃথা শুনল না তুর্যের কোনো কথা। ছেলেটাকে এক হাতে টেনে বসিয়ে দিল বিছানায়। চড়া গলায় বলল, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বিশ্রাম নেবেন, যান। তুর্য বিরক্ত হলো ভীষণ। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, একটু শুয়ে বিশ্রাম নেবে তা না। এই মেয়েটা আজ জেগে কেন আছে যে কে জানে। জেগে না থাকলে সে একটু বিশ্রাম নিতে পারত। তুর্য একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে। হাত মুখ কুচকে বাড়ির পোশাক নিয়ে ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ অনেকটা সময় নিয়ে গোসল ছেড়ে তুর্য বেরিয়ে এলো বাইরে। সম্মুখে তাকিয়ে অবাক হলো সে। পিতা বিছানা থেকে বই খাতা গুছিয়ে খাবারের প্লেট নিয়ে বসে আছে সেখানে। এই দৃশ্য বিশ্বাস করতেও যেন কষ্ট হলো তুর্যের। সে ভুল দেখছে না তো? যে মেয়ে তাকে পাত্তা দেয় না, ভালোভাবে একটু কথা বলে না, সবসময় চড়া মেজাজে বসে থাকে, সে কিনা আজ তার জন্য খাবার নিয়ে বসে আছে। আশ্চর্য। তুর্য চোখ বন্ধ করে আবারও খুলল। না, ভুল দেখছে না সে। সত্যি পৃথা খাবার নিয়ে বসে আছে তার জন্য। তুর্য এগিয়ে গেল বিছানার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমার জন্য খাবার এনেছো? পৃথা অপ্রস্তুত হলো, আবারও আমতামতা করে বলল, তা তো প্রতিদিনই আনি, শুধুমাত্র প্রতিদিন ঘুমিয়ে থাকি আর আজ জেগে আছি, এটুকুই পার্থক্য। তুর্য আর কথা বাড়ালো না। তার বউ যে তার জন্য খাবার নিয়ে এসেছে এই তো অনেক। এরপর আবার বেশি কিছু বললে দেখা গেল এইটুকু যত্ন কপালে জুটবে না। তুর্য বসে পড়ল বিছানায়, খাবার প্লেট হাতে নিয়ে বলল, পাশে বসো, খাইয়ে দিচ্ছি তোমাকে। পৃথা খায়নি, তুর্যের জন্য বসেছিল এতক্ষণ। এই কয়দিন তুর্যের হাতে খেতে খেতে তার হাতে খাওয়াটা কেমন একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে পৃথার। কিন্তু এই মুহূর্তে এসে ভিতরে ভিতরে একটা অস্বস্তি বোধ হচ্ছে ভীষণভাবে। এই কয়দিনে তো তুর্য তাকে ঘুমের মধ্যেও খাইয়ে দিয়েছে। তাই তেমন কোনো অনুভূতির উপস্থিতি টের পায়নি হৃদয়। কিন্তু আজ তো জেগে আছে। কেমন একটা লাগছে ভিতরে ভিতরে। একটু লজ্জা, একটু অস্বস্তি বোধ, একটু ভালো লাগা, সব মিলিয়ে মিশ্র এক অনুভূতির আভাস পাচ্ছে সে নিজ হৃদয়ে। পৃথা চোখ ঘুরে এদিক ওদিক তাকালো, কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে বলল, আমি খেয়েছি, আপনি খেয়ে নিন এখন। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, তোমার মুখ দেখলেই তোমার পেটের খবর আমার কাছে চলে আসে। পাশে বসো, খাইয়ে দিচ্ছি। পৃথা অবাক হলো।
আনমনি মুখে হাত চলে গেল মেয়েটার। তার মুখ কি লেখা আছে যে সে খায়নি, অপেক্ষা করে বসে রয়েছে? আয়নায় দেখতে হচ্ছে তো বিষয়টা। পৃথার ভাবনার মধ্যেই দুর্য মৃদু কণ্ঠে ধমকে উঠল তাকে, ভারী স্বরে বলল,